হ্যালো ভিউয়ার্স, হাউ ইজ ইট গোয়িং? আজকে এই ভিডিওতে আমি HTML এবং CSS ব্যবহার করে একটা অ্যানিমেশন তৈরি করব, যেটা আপনারা অলরেডি দেখতেছেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইন। আমি আমার কোড এডিটরে চলে আসছি। মূলত আমি VS কোড এডিটরটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, ফার্স্ট আমি H1 ট্যাগ নিলাম, তার ভিতরে আমি স্প্যান নিব। আমি মূলত 9টি স্প্যান নিব, কারণ প্রত্যেকটি অ্যালফাবেট একটি আলাদা আলাদা স্প্যানের ভিতরে রাখবো অ্যানিমেশন করার জন্য। আমি একটু শর্টকাট ইউজ করতেছি। ওকে, আমি 9টা স্প্যান নিলাম এবং প্রত্যেকটার ভিতর আলাদা আলাদা লেটার লিখলাম। আমার HTML এর কাজ শেষ। আমরা এখন CSS এ চলে যাচ্ছি। এটাকে সেভ করে CSS এ চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে বডি স্টাইল দিব। বডির ভিতরে যে ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে সেটাকে আমরা ফার্স্ট 0 করে দিব। মার্জিন 0, প্যাডিং 0। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যারা নতুন, আপনারা জানেন না ডিফল্ট মার্জিন প্যাডিং কি। তো আমি আপনাদের জন্য বলে রাখতেছি যে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। দেখুন, আমাদের অ্যানিমেশন লেখাটা কিন্তু ব্রাউজারে শো করতেছে। আমি যদি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, দেন হচ্ছে আমি মাউস কার্সারটা বডিতে নিয়ে যাই। লুক, একটা ডিফল্ট দেখুন, একটা ইয়েলো কালার একটা বর্ডার আছে, কিন্তু এটাই হচ্ছে ডিফল্ট মার্জিন এবং প্যাডিং। আমি যদি আমার কোড এডিটরে আবার ফিরে যাই, এটাকে সেভ করি অ্যান্ড দেন আমি আবার ব্রাউজারে চলে আসি। লুক, আপনার যে ডিফল্ট যে এটা ছিল, একটা ইয়েলো কালারের বর্ডার ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। দ্যাট মিনস আমার যে ডিফল্ট মার্জিন প্যাডিং ছিল সেটা নেই। আমার এতটুকু কাজ শেষ। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড 16A085। এটা হচ্ছে কালার কোড। সেভ করে একবার ব্রাউজারে চলে যাই, আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমার বডির স্টাইল করা শেষ। এখন আমরা H1 এর স্টাইল দিব, রাইট? আমরা H1 লিখলাম, কার্লি ব্রেসেস। ফার্স্ট আমরা এটারও যে ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে সেটাকে 0 করে দিই। মার্জিন 0, প্যাডিং 0। আপনারা ইন্সপেক্ট করে আবার দেখতে পারেন যে এটার ডিফল্ট মার্জিন প্যাডিং আছে কিনা, আমার কথার সাথে মিলিয়ে নিন। ওকে, তাই এখন আমি চাচ্ছি, সেভ করলাম, আমার যে এখানে যে ওয়ার্ডটা আছে, আমি চাচ্ছি যে ওয়ার্ডটাকে একদম ব্রাউজারের ডিসপ্লের মিডলে নিয়ে আসতে। সেজন্য অনেকগুলো ওয়ে আছে, আমি জাস্ট আপনাদের সাথে আজকে একটা ওয়ে নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমি চাচ্ছি আমার যে ওয়ার্ডটা আছে সেটাকে মিডলে নেওয়ার জন্য। তো H1কে আমি নির্দেশ দিলাম সে যেন টপ থেকে 50% সরে যায় এবং লেফট থেকে 50% সরে যায়। এইখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে। আমি যখন বললাম আমার H1কে, দ্যাট মিনস আমার এই ওয়ার্ডটাকে, যে তুমি উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে যাবা এবং লেফট থেকে 50 পিক্সেল রাইটে সরে যাবা, তাহলে তো আমার এটা মিডলে চলে আসা উচিত। আমি যদি এটাকে সেভ করি, দেখুন এটা আসলো না। কারণ কি জানেন? কারণ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের যেমন ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, সেই রকমেরই একটা ডিফল্ট পজিশন থাকে। আপনি যদি তার পজিশনটাকে আইডেন্টিফাই না করে দেন যে তুমি তোমার পজিশনটা চেঞ্জ করো, আপনি যদি তাকে না বলেন, সে ওটা করবে না, কারণ সে তার পজিশনেই বসে থাকবে। তো আমরা তাকে পজিশনটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা পজিশন
অ্যাবসলিউট করে দিলাম। অ্যাবসলিউট হচ্ছে আপনার যে এলিমেন্টের একটি ডিফল্ট যে পজিশন থাকে সেই পজিশনের ফ্লোটাকে সে ডিস্ট্রয় করে দেয়, ভেঙে ফেলে। তো সে এখন যে কোনো জায়গায় যেতে পারবে। ওকে, এখানে অনেকগুলো পজিশন আছে, পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ, পজিশন ফিক্সড, পজিশন স্টিকি। আমরা পরবর্তীতে যখন ডে বাই ডে আমরা নতুন নতুন প্রজেক্ট করব তখন সামনে আসবে, আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। আপাতত এখন এই ভিডিওতে আপনি অ্যাবসলিউটটা বুঝেন। তো আমি যদি এটাকে সেভ করি, দেখুন এটা কিন্তু আসলো। এখন এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কিন্তু একদম মিডলে চলে আসেনি, সমস্যা কিন্তু আরেকটু রয়ে গেল, রাইট? তো আমাকে তো একদম মিডলে নিয়ে আসতে হবে। এটার মানে কি জানেন কেন আসলো না? কারণ হচ্ছে আমি বলছি তাকে উপর থেকে 50% সরে যাওয়ার জন্য, সে বুঝে নিচ্ছে যে তার ওয়ার্ডটার যে টপ, যেমন এ উপরটা টপ, এন এর টপ, সেই থেকে সে নিচে নামিয়ে দিল, এবং লেফট থেকে এর যে ফার্স্ট এর, সে ফার্স্ট থেকে ধরছে যে আমি এখান থেকে 50% সরিয়ে দিলাম। তো আমি তো এই দিকটায় কমে গেল, এই দিকটায় লাইট পাশে তো স্পেস কমে গেছে, আমাকে তো সেটাও ঠিক করতে হবে। এইটা ঠিক করার জন্য আমি তাকে বললাম যে তুমি তোমার ট্রান্সফর্মটা, তোমার যে রূপান্তরটা আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট মিন্স হচ্ছে আপনার স্থানান্তর করা। আমার যে জায়গাটা আছে সেখান থেকে আমি একটু তাকে স্থানান্তর করব। কি স্থানান্তর করব? আমি টপ থেকে তাকে 50% সরে যেতে বললাম। তো আমি সেইটা রিডিউস করার জন্য -50% দিয়ে দিলাম, কমা দিলাম। দেন হচ্ছে লেফট থেকে যে আমরা 50% তাকে সরে যেতে বললাম, আমরা সেটাকেও রিডিউস করে -50% দিয়ে দিলাম। এখানে আপনার প্রশ্ন হচ্ছে আমি দুইটা একসাথে কেন লিখলাম? দেখুন, এইটার মানে হচ্ছে এক্স ভ্যালু আর এইটার মানে হচ্ছে ওয়াই ভ্যালু। এক্স মিনস হরিজেন্টাল, রাইট? আর যার ডান থেকে বাম দিকে, এবং ওয়াই মিনস হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচ দিকে। ওকে, তো আমি যদি পেজটাকে সেভ করি, লুক, এটা কিন্তু একদম মিডলে চলে আসছে। এটা আপনারা যখন কোনো কিছু এরকম টপ থেকে সরিয়ে দিবেন, তখন অবশ্যই এটাকে রূপান্তর, ট্রান্সফর্ম, ট্রান্সলেট থেকে এটাকে মাইনাস করে দিবেন। আপনার যতটুকুই করেন, আপনি 40 পিক্সেল করলেন, 20 পিক্সেল করলেন, 20% করলেন, হোয়াট এভার। ওকে, আচ্ছা, তারপরে আমার H1 এর স্টাইল করা শেষ। এখন আমি স্টাইল দিব হচ্ছে H1 এর ভিতরে যে স্প্যান আছে সেইটা। ওকে, তো আমরা H1 লিখলাম, এর ভিতরে স্প্যান লিখলাম, তার একটা স্টাইল দিব। আমরা চাচ্ছি প্রত্যেকটা একটা প্যাডিং দিতে, একটা জায়গা দিবে সৌন্দর্যের জন্য। ওকে, স্টাইল করতেছি, দ্যাট মিনস তাকে সুন্দর করে তুলতে হবে। তো প্যাডিং দিলাম, প্যাডিং দিচ্ছি, এক্স ভ্যালু দিচ্ছি 10 পিক্সেল। সে 10 পিক্সেল হচ্ছে লেফট রাইটে জায়গা নিবে, এবং 20 পিক্সেল হচ্ছে টপ এবং বটমে জায়গা নিবে। তো সরে গেল, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমি বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হচ্ছে হোয়াইট। দেখুন, একটা জায়গা কিন্তু সে অলরেডি নিয়ে নিল। এখন যদি আমি আপনার স্টাইল করার জন্য একটু বলে দেই যে তুমি তোমার বর্ডারটা যে কর্নারগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা, এটা রিডিউস করে একটু রাউন্ড শেপ করে দাও। তো বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল করে দিলাম। 10 পিক্সেল করে দেওয়ার পরে সে কিন্তু একটু কর্নারগুলো ছেড়ে দিয়ে রাউন্ড শেপে চলে আসলো। এখন আমি চাচ্ছি যে তোমার ফন্টটাকেও চেঞ্জ করে দাও। ফন্ট ফ্যামিলি একটা ফন্ট দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে যে কোনো স্টাইল করতে পারেন, এভরিথিং। আপনি কালার চেঞ্জ করে, আমি যে হোয়াইট নিলাম, আমি যে ফন্টটা চেঞ্জ করলাম, আপনারা সেটা না করেন, আপনারা অন্য কালার দেন, অন্য ফন্ট রাখেন। আমি যে বর্ডার রেডিয়াস দিলাম, আপনারা সেটা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আপনার মন খুলে স্টাইল করবেন, শুধু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে। তো দেখুন, আমি আরেকটা করি, সেটা হচ্ছে এই যে জায়গাটা, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা ছোট্ট জায়গা তৈরি হয়েছে,
আমি চাচ্ছি এই জায়গাটাকে রিমুভ করে দেওয়ার জন্য। তো ডিসপ্লে করে দিই যে আমার যে ডিসপ্লের উপরে যে লেখাগুলো আছে সেটাকে তুমি টেবিল সেলে পরিণত করে দাও, টেবিল সেল। যখন আমি সেভ করলাম, এই যে সে কিন্তু জায়গাটা ছেড়ে দিল। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন এক্সেলে কোনো টেবিল করি বা খাতায় একটা টেবিল আঁকি, তখন কি প্রত্যেকটা সেলের মাঝখানে কি একটা জায়গা রাখি? না, প্রত্যেকটা বর্ডার তার পাশে বর্ডার, তার পাশে বর্ডার, এইভাবে লিখে যাই। তো টেবিল সেল মিনস আপনার ওইটাই যে আপনার যে মাঝখানে কোনো জায়গা থাকবে না, জাস্ট সেল আকারে যে পর পর বসে যাবে। ওকে, আচ্ছা, এখন আমাদের এতটুকু স্টাইল দেওয়া শেষ। আমি এখন তাকে একটু অ্যানিমেট করাবো, যেটা আমাদের মূল কাজ, রাইট? অ্যানিমেট করার জন্য আমি ফার্স্ট লিখলাম CSS, তো সেটা হচ্ছে অ্যানিমেশন। এর ভিতরে আমি হচ্ছে অ্যানিমেশন করাবো। কার অ্যানিমেশন করাবো? একটা নাম দিব, এর একটা নির্দিষ্ট তাকে নাম লিখে তো আইডেন্টিটি দিতে হবে তার, সে কে, তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে তার নাম। তো আমি তাকে একটা নাম লিখে দিলাম। এটা লেখার আরেকটা কারণ কি, আপনি যখন বড় একটা প্রজেক্ট করবেন তখন অনেক অ্যানিমেশন আপনার করা হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে নির্দিষ্ট একটা নাম না দেন, ধরুন আপনি সবগুলোর একটা নামই দিলেন, সেটা আমি আসতেছি এই নামের ব্যাপারটায়, আপনি আরও ভালোভাবে বুঝবেন। তো এক নামে দিলে তো সবগুলোই একই ধরনের কাজ করবে, এই জন্য আইডেন্টিফাই করার জন্য আমরা অবশ্যই ভিন্ন ভিন্ন নাম দিব। তো চলুন আমরা এটার ফার্স্টটার নাম দিলাম এনিম দিলাম। সে এনিমটা কত সময় ধরে সে অ্যানিমেশনটা করবে? 0.5 সেকেন্ড ধরে করবে। ইনফিনিটি মানে কি? করতেই থাকবে পর্যায়ক্রমে, সে শুধু অসীমভাবে, ইনফিনিটি মিনস হচ্ছে অসীম, সে শুধু চলতেই থাকবে অ্যানিমেশন, যতক্ষণ না আপনি এটাকে ক্রস করে কেটে দিবেন সে চলতে থাকবে। আপনি সারা 24 ঘন্টা আপনি এটাকে উইন্ডোজ ওপেন করে রাখুন, সে অনার্বল শুধু চলতেই থাকবে। ওকে, আচ্ছা, আমার এতটুকু শেষ। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন CSS অ্যানিমেশন করি, মূলত CSS অ্যানিমেশনটা আমাদের করতে দেয়, আর অ্যানিমেশনের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তারপরও আমাদেরকে CSS একটু অ্যানিমেশন করতে দেয়, সেটাকে লেখার জন্য সেই যে অ্যানিমেশনটা করবেন, সেই অ্যানিমেশনটা একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট একটা কোডের ভিতরে লিখতে হয়, না হয় সে ওয়ার্ক করবে না। তো সেটার জন্য আমরা কি করব? Keyframes লিখবো। এটা সবগুলো আপনি যে কয়টা অ্যানিমেশন করুন না কেন আপনার ওয়েবসাইটে, যতগুলো করুন সবগুলোর স্টাইলই আপনার Keyframe এর ভিতরে রাখতে হবে, যে এই কাজগুলো অ্যানিমেশন তুমি করো, সেই কাজটাকে আপনি Keyframe এর ভিতরে রাখবেন। ওকে, আমি Keyframe লিখলাম, তারপর কোনটাকে তা অ্যানিমেশন করো, এইটাকে আমার একটা নাম দিয়েছিলাম অ্যানিম। তো এটাকে বলি অ্যানিমকে তুমি অ্যানিমেশন করাও, রাইট? কি করাবে সে? এখন একটু বোঝার ব্যাপার আছে। দেখুন, আমাদের এইখানে একটা জায়গা আমরা ধরে নিয়েছি যে আমাদের টেবিলের উপরে অনেকগুলো বই আছে, এক একটাকে আমি একটা করে বুক বললাম, হ্যাঁ, বই, অনেকগুলো বই আছে, টেবিল উপর স্থিরভাবে রাখা আছে। সেইটার একটা পজিশন দিলাম আমরা 0%, যে 0% পজিশনে সে বইগুলো রাখা আছে। আচ্ছা, 0%, যখন আমার বইগুলো আছে তখন তার রূপান্তর স্থান হচ্ছে y। আমরা যখন তাকে বলবো যে তুমি হচ্ছে রূপান্তর করো তোমার স্থানটাকে, যখন তুমি 0% থাকবে তখন পজিশন হচ্ছে তোমার 0, তুমি নিচে আছো, তোমার পজিশন 0। ওকে, ডান। তারপরে আছি যখন তুমি অ্যানিমেশনটা তোমার 50% কমপ্লিট হবে, দ্যাট মিনস তোমার পজিশন যখন অ্যানিমেশনের 50% হবে টাইম, তখন তুমি তোমার ট্রান্সলেট করবা y দিকে, দ্যাট মিনস ভার্টিক্যাল দিকে 50 পিক্সেল তুমি উপরে উঠে যাবা।
অ্যাগেইন তুমি যখন তোমার অ্যানিমেশনটা 100% কমপ্লিট করে চলে আসবা, তখন তোমার পজিশনটা আবার 0-তে চলে আসবে। যখন আমি এইটা লিখলাম, আমি সেভ করি, লুক, সে কিন্তু তার জায়গা থেকে উপরে উঠতেছে, আপ ডাউন করতেছে। কারণ কি, আমি তাকে বলছি তুমি যখন তোমার অ্যানিমেশনটা শুরু করবা, দ্যাট মিন 0%-এ সবে শুরু করলা, তখন তোমার পজিশন হচ্ছে টেবিলের উপর। যখন তোমার অ্যানিমেশনটা 50% কমপ্লিট করছো, তখন তুমি মাঝখানে যখন থাকবা পজিশনে, তখন 50 পিক্সেল উপরে উঠবা, এবং যখন অ্যানিমেশন কমপ্লিট করে আবার টেবিলের উপরে নেমে আসবা, তখন তোমার পজিশন থাকবে 0। এইভাবে সে কন্টিনিউ করতে থাকবে। এই যে আমরা ইনফিনিটি লিখে দিলাম, দ্যাট মিনস কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে, এখন আমরা লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা চাচ্ছি যেগুলো সবগুলো একসাথে অ্যানিমেট হচ্ছে। আমাদের তো একসাথে হলে হবে না, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টাইম সেট করে দিব। হ্যাঁ, তো সেজন্য আমরা আবার চলে যাই যে H1 এর ভিতরে যে স্প্যান আছে তার ভিতরে আমি যখন সেকেন্ড আমি বলতেছি NTS চাইল্ড নিলাম। এখন আমি বলি, দেখুন, আমরা যখন H1 স্প্যানের একটা স্টাইল দিলাম, যখন স্টাইল করলাম, তখন কিন্তু সবগুলোর স্টাইল একসাথে একটা স্প্যান লিখলাম, সবগুলোতে কিন্তু স্প্যান সে তার স্টাইলটা ধরে নিল, কারণ প্রত্যেকটার নামই কিন্তু স্প্যান। ওকে, সবগুলো। তো আমাকে তো এখন যখন আমি আলাদা আলাদা তাদেরকে ডাকতে বলবো, তখন তো যখন আলাদা তাকে টাইম সেট করে দিব, অবশ্যই তাদের আলাদা আলাদা করে বলতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমাদের তো প্রত্যেককে একটা আলাদা করে নাম দিতে হবে। আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝাই, আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম, তো একটা ক্লাসে অনেক সময় আমাদের 2-3 জন ফ্রেন্ডের নাম সেম হতো। আমরা তাদেরকে কি করতাম, অবশ্যই একটা স্পেসিফিক একটা নিক নেম দিয়ে দিতাম, যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে না, এই হচ্ছে সে। ওকে, তো সেই জন্য আমরা NTS চাইল্ডটা ব্যবহার করে। H1 হচ্ছে তাদের পিতা এবং স্প্যান হচ্ছে তাদের ছেলে মেয়ে। তো তাদের ছেলে মেয়ে সবগুলোর নাম তো আর এক নাম হতে পারে না। তাদের ছেলে মেয়ের ভিতরে NTS চাইল্ড যে 1, দ্যাট মিনস A, তাকে আমরা বলবো তুমি যে অ্যানিমেশনটা করতেছো করো, বাট একটু ডিলে করো। হ্যাঁ, অ্যানিমেশন ডিলে, তাদের থেকে একটু ডিলে করো। কতটুকু? 0.2 সেকেন্ড তুমি ডিলে করো। আমি যদি এটাকে সেভ করি, লোড দেই, দেখুন এইটা কিন্তু আলাদা কাজ করতেছে বাকিগুলো থেকে, কারণ এটার আমি একটা নাম সেট করে দিলাম চাইল্ড 1। হ্যাঁ, এরকম প্রত্যেকটা আমি একে দিব 1, স্প্যানকে দিব 2, এনকে দিব 2, আইকে দিব 3, এইভাবে করে আইডেন্টিফাই। ওকে, 9 বার কপি করে নিলাম। এখন আমি এইটাকে বলতেছি তোমার নাম হচ্ছে 2 এবং তুমি হচ্ছে 0.4 সেকেন্ড ডিলে করবা। তোমার নাম 3, 2 সেকেন্ড করে আমি কিন্তু এটাকে প্লাস করে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা আমি 2 সেকেন্ড করে কিন্তু প্লাস করে দিলাম। আমি যদি এখানটাকে সেভ করি, লুক, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে অ্যানিমেশন হচ্ছে। এইটাই কিন্তু আমাদের মূলত আজকের প্রজেক্ট ছিল। তো আমরা কিন্তু প্রজেক্টটাকে খুব সুন্দরভাবেই কমপ্লিট করলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে রাখেন। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই।